উনি শুধু পেটের দায় যে কোনো মতে নিজে খেতে পারছেন না অথবা বাচ্চাটাকে খাওয়াতে পারছেন না, এই জন্য নিজের শরীরটাকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন। এই লজ্জা আমার থাকা উচিত যে আমার দেশে একজন নারী শুধু পেটের দায় সন্তানকে খাওয়ানোর জন্য শরীরটা বিক্রি করছেন, আর আমি তার বেশ্যা ডাকি। আবার আমাদের তো মরে যাওয়া উচিত লজ্জায়। ইসরাফিল উনি একটা লাইভ করে বললেন যে যেই হাদি 30 টাকার ডাল খেত, নুন ভাত খেত, সে এখন এই কথা বলে। আপনি ওনাকে অনার জানাই বলি, এই গণ অভ্যুত্থানের কেন্দ্র করে যেই কয়টা মুখ পরিচিত হয়েছে এর মধ্যে যদি একটা মুখ থাকে যাকে আল্লাহ মাশাআল্লাহ খুব ভালো সলিডেন্সি অনেক আগে থেকে দিয়েছিল, সেটা হাদি। আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রথম থেকে ফার্স্ট ইয়ার থেকে আমি সাইফুডসে ক্লাস নেই, এবং শুধু ক্লাস নেই হলো সাইফুডসের পান্থপথ এবং মৌচক দুটো সেরা ব্রাঞ্চের আমি খুব জনপ্রিয় ফ্যাকাল্টি ছিলাম। আমি গত 10 বছরে বাংলাদেশের বহু কর্পোরেট গ্রুপকে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাইছি, রহিম আফরোজ থেকে শুরু করে অনেকগুলোকে। আমি প্রতি বছর বাংলাদেশের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাই, টিচার্স ট্রেনিং করাই 5 দিন 7 দিন ব্যাপী, স্পোকেন, ফনেটিক্স, প্রেজেন্টেশন। এবং আমি এখন একটা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, আমি কিন্তু আমার চাকরি ছাড়ি নাই, প্রাইভেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি। বরং গণ অভ্যুত্থানের পরে যার কামাই কমে গেছে সেই ছেলেটা আমি, কারণ গত 1.5 বছর ধরে আমি কোনো কোচিং এ ক্লাস নেই না। আমি স্পেশাল আইএলস এর রিডিং ব্যাচ পড়াইতাম, এটা টাফ মডিউল এবং এটা ভালো আর্ন করা যায়, আমার সেটা বন্ধ হয়ে গেছে। ইভেন আমার এবং আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলি যে আমার ফ্যামিলি সবাই খুব রিচ না, কিন্তু সবার মাশাআল্লাহ এত একটা ভালো সেটেল লাইফ আছে। সেটা তো আপনার শৈশবের গল্পে আমি ছিলাম, করলে ইনশাআল্লাহ আমার বাজার বন্ধ হবে না। ইভেন আমার বউ তো সেই জুলাই গণঅভ্যুত্থানে সে প্রেগনেন্ট ছিল, এবং সেই এই অবস্থায় সে আমার সাথে রাত 2টা পর্যন্ত প্রেসক্রিপশনের ফাইল নিয়ে এসে আমার সাথে গেছে। এর আগের বিএনপির সমাবেশ ছিল গোপীবাগে, আপনার গোপীবাগ না গোলাপবাগ একটা বিরাট সমাবেশ। বাড্ডা থেকে সেই পর্যন্ত একা কেউকে পুলিশ হেঁটে দিতে যাচ্ছে না। আমার ওয়াইফ আমাকে সাথে নিয়ে গেছে যে সাথে কোনো মহিলা থাকলে কোনো কাজে যাচ্ছে বোঝানো যাবে। সুতরাং আমার বাসার মেয়েরা তারা ফুল পর্দা করে এবং রাজপথে লড়াই করা মেয়ে। আমার পরিবার তারা, ইভেন আমার বউ উদ্দেশ্য নিয়ে, অসৎ উদ্দেশ্য নিয়ে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি, দেশের কল্যাণের বাইরে যদি আমাদেরকে এক কাপ চাও খাওয়াতে চান, আপনি আমাদের নেটওয়ার্কের মধ্যে আটকা পড়বেন, আপনি খরচ করতে পারবেন না। যেহেতু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আসেন নাই, আপনি 3-4 দিন পর হতাশ হয়ে এমনিতেই বাসায় ফিরে যাবেন। আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দেশকে ভালোবেসে, স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবেসে আসে, তারা তো লেগে থাকতে চায়, তাদের কোনো দুঃখ কষ্ট নাই। সুতরাং আমাদের ব্যাপারে যদি ওরকম কেউ চেষ্টা করেন যে একটু টোপ দিয়ে চেষ্টা করি, আল্লাহ মাফ করুক, বয়স তো কম, নারী ট্র্যাপে না পড়লে আর কোনো ট্র্যাপে ফেলাইতে পারবেন না। হ্যাঁ, দোয়া চাই আপনাদের কাছে, হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, সমস্ত ট্র্যাপ থেকে। তো এরপরে তো আমি বলেছি যে আমাকে নিয়ে যখন এই বাজে ভিডিও বানানো হয়েছে, তো আমি বলেছি আমার এরপর নিয়ে বানাইলে একটু স্লিম ফিগার দেখে বানাবেন, আমার একটু স্লিম ফিগার পছন্দ। হ্যাঁ, তো বিকজ হলো যে এইসব ভাষা দিয়ে খেয়াল করবেন আমাদেরকে অ্যাটাক করতে চায়, আমাদেরকে অ্যাটাক করে লাভ নাই, কারণ ওরা আগে ওটা শিরোনাম দিয়ে আমরা পোস্ট দিয়ে দেয়, আল্লাহ ভরসা। তাদেরকে বলতে দিতেছে জুলাই আন্দোলন, কিসের আন্দোলন? এটা একটা আন্দোলন? এইরকম ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান রে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি গুলোর ডিসঅনেস্টির কারণেই তো আমরা বিপ্লব করতে পারলাম না। মানে একটা দেশের মাজলুম জনতা জালেম পুলিশকে মাইরা ঝুলেই রাখছে উল্টো কইরা। মানে আপনি কি ভাবতে পারতেছেন কি বিপ্লবটা মানুষ করছে? মানুষ তো করছে। এখন গণঅভ্যুত্থানের জায়গায় সেই রাত্রের সাক্ষী আমি। আক্তারকে আমি ফোন দিয়েছি, আমার সাথে জাবের আছে। রিক্সা থেকে যখন ঢুকছে মৎস্য ভবনের দিক থেকে, মেয়েরা রোকেয়া হল থেকে অন্য অন্য হল ভেঙে যখন মিছিল করলো, দেখি রান্দা চাপাতি নিয়া ওইদিকে ট্রাকে জড়ো হয়ে গেছে। আক্তারকে ফোন দিয়ে বললাম জলদি মিটিং ক্লোজ করো, ঢুকে যেতে বলো সবাই হলে, এখনই অ্যাটাক হবে। সেদিনে স্বৈরাচার পরে যোগ করা হয়েছে। সুতরাং কারো কাছ থেকে ভ্যালিডেশন নিয়ে নিজের সার্বভৌম সংস্কৃতি তৈরি করা যাবে না। কথা সর্বশেষ এটাই, শাহবাগ মানে শাহবাগ কোনো জায়গা নাই, সারা বিশ্বের সেই সব জমিন যেখানে ফ্যাসিবাদ উৎপাদন হয়। আর সার্বভৌম সংস্কৃতি তাই প্রত্যেকটা মানুষ ঘরে বাবার সাথে, মায়ের সাথে, বন্ধুর সাথে যা বলে, বইয়ে, পুস্তকে, প্রত্যেকটা জায়গায় সেই কথাই যদি তুলে আনতে পারে, তখন তার সংস্কৃতি সার্বভৌম হয়। বাংলাদেশে সার্বভৌম সংস্কৃতিও নাই, শাহবাগের বিরুদ্ধে লড়াইয়ের একটা ফেজে আমরা আছি। আমাদের এই লড়াইটা হবে শাহবাগিতার বিরুদ্ধে, সার্বভৌম সংস্কৃতির পক্ষে, তাবেদারির বিপক্ষে। আমি টুকটাক কিছু নুক্তা দিয়ে গেলাম, আমি আমার আলাপটা হয়তো করতে পারি নাই, আমাদের পরবর্তী আলোচনা আছে। আপনাদের আগ্রহ থাকলে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইনসাফের রাষ্ট্রে সে আলাপ আমরা আগায় নিয়ে যাব। ধন্যবাদ। বাংলাদেশ
কেটে যাওয়া দরকার। কিন্তু যখনই সিসি ক্যামেরার প্রশ্ন আসছে তখন তার টাকা লাগবে। যে ভাবে যে ভোট থেকে হচ্ছে, এবার আরেকটা দেখেন, আমরা সবাই মিলে বললাম যে সিসি ক্যামেরা থাকবে, প্রত্যেকটা কেন্দ্রে থাকতে হবে। নির্বাচন কমিশন লিখিত আকারে দিল সিসি ক্যামেরার কোনো দরকার নাই, কারণ সিসি ক্যামেরা হলে রাষ্ট্রের অনেক খরচ হয়ে যাবে। খেয়াল করেন, যদি তার ন্যূনতম বুদ্ধিমত্তা থাকতো, এই লক্ষ লক্ষ সিসি ক্যামেরাকে সে স্কুল কলেজ রাস্তাঘাটে নামাইয়া সিকিউরিটি নিশ্চিত করতে পারতো। ধরেন কোনো কিছু লাগবে না। আজ পর্যন্ত বাংলাদেশ যতবার ধ্বংসের দ্বার প্রান্তে গেছে, এর প্রধানতম কারণ ছিল পিসফুল ট্রানজিশনটা হয় নাই ক্ষমতার, এই যে শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হয় নাই নির্বাচনের গলদের কারণে। এই নির্বাচন কমিশনকে আপনি গিয়ে সাংবাদিকরা একটা প্রস্তাব দিতে পারেন, গিয়ে বলবেন যে আমরা হিসাব করে দেখছি সামনের নির্বাচনটা ভালো করার জন্য পুরো নির্বাচন কমিশনের সবার আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে 10টা দেশ সফর করে আসা উচিত। লাভ দিয়ে ওইটা বলবে সঠিক, এটা যাওয়া দরকার। কিন্তু যখনই সিসি ক্যামেরার প্রশ্ন আসছে তখন তার টাকা লাগবে, মানে এত টাকার দরকার নাই, মানে এত দরত্ব ভালো না। গত 3টা নির্বাচনে সবাই নারায় তাকবীর দিয়ে সিল মারছেন, তখন এত দরদ কোথায় ছিল? সিসি ক্যামেরা লাগবে, অ্যাটলিস্ট আমরা যেন বলতে পারি যে এই কেন্দ্রটাকে ঘর বাড়িতে আগুন তো দূরের কথা, আমার এই ব্যক্তি হিসেবেও যদি আগুনে জ্বালাই দেয়, আমি আবারও আপনাদেরকে বলি 1400 শহীদ, এদের প্রতি আমরা কমিটেড যে তাদের সাথে ইনসাফ ন্যায় বিচার আসার আগ পর্যন্ত আমরা আমাদের ব্যক্তিগত জীবন ঝুঁকি সর্বোচ্চটা নিয়েছি, এবং ইনসাফের বাংলাদেশের লড়াইয়ে জালেমের বিরুদ্ধে মাজলুমের এই লড়াই চলবেই। মানে আমরা আপনি সবাই বলেন আমরা যেটা করতে পারি কম, যদি হারি তাহলে ওই কারণেই হারবো। সেটা হলো আমি আমার আদর্শ থেকে সরতেছি না। ধরেন এখন আওয়ামী লীগের ভোট ব্যাংকটা নেওয়ার জন্য আমার যেই ধরনের কথা বলা দরকার, মানে ওইটা বললে আমার তো নিজের আমার কাছে হিপোক্রেট মনে হয়। বরং আমি ওই আওয়ামী লীগের জন্য চেয়ে থাকি যে মানুষটা বলবে আমি আওয়ামী লীগ এবং ওসমান হাদি যে সেটাই, কিন্তু আমি আওয়ামী লীগ হয়েও তারে ভোট দিব এই জন্য যে ও ক্ষমতা আসলেও কোনোদিন জুলুম করবে না আমার উপরে। কারণ আমরা আমার শত্রুর সাথেও জুলুম চাই না, আমরা ইনসাফ চাই। আমি যে লড়াই করি আমি জিতবো কিনা এইটা ইম্পর্টেন্ট। যেই সমস্ত দেশ যাদেরকে দিয়ে অন্য দেশের আধিপত্যবাদ কায়েম করেছে, চূড়ান্ত শেষে তাকে তারা হত্যা পর্যন্ত করেছে। তো আপনি একটা জিনিস মনে রাখেন, বাংলাদেশ হলো ভারতের যতগুলো প্রতিবেশী আছে এর মধ্যে দ্য মোস্ট সিগনিফিকেন্ট অ্যান্ড সেন্সিটিভ প্রতিবেশী। কারণ বাংলাদেশ রাষ্ট্রটা পুরো ইন্ডিয়ার পেটের মধ্যে। বাংলাদেশ যদি স্থিতিশীল না থাকে তাহলে সেভেন সিস্টার্স স্থিতিশীল থাকবে না, চিকেন নেক স্থিতিশীল থাকবে না। এবং আমরা বরং ভারতকে ওই কথাটাই বলতে চাই, ভারত যে আমাদের সাথে দুটো কার্ড খেলে, অলওয়েজ মাইনরিটি দিয়ে আর খেলে আমাদের হিল ট্রাক্স দিয়ে। তা আমরা কেন ভারতের মাইনরিটি নিয়ে কথা বলি না? এবার আমরা বলতে শুরু করেছি। নাম্বার 2, ভারতকে আমরা কোনোদিন প্রভু মানতে চাই না, আমরা খুব ভালো প্রতিবেশী হিসেবে চাই। প্রমাণকে আমরা তাকে বলতে চাই, তুমি যদি আমাকে পার্বত্য চট্টগ্রামে এইরকম বারবার ডিস্টার্ব করো, মনে রাখো আমাদেরও একটা স্ট্র্যাটেজিক চিকেন নেক আছে। তিনি চাইলেই ওখান থেকে বের হয়ে যেতে পারতেন। তার বাচ্চাগুলোর দিকে তাকাইয়া নিজের জীবনটা শেষ করে দিলেন, তার সারা শরীর ঝলসে গেল। বার্ন ইউনিটে গিয়ে তার হাজবেন্ড বললো যে তুমি তো সন্তান 2টি এতিম করে দিলা আমার। সে বললো আমার সন্তান 2টি এতিম করলাম, কিন্তু আরো যে 20টা বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান, আমি কি ওদেরকে এতিম করবো? তার জানাজায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানাজায় গিয়ে থাকা। মেহরিন ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইতো? ওনাকে রাষ্ট্র সম্মান না জানালে কার সম্মান জানাবে? এই সরকারটা আমরা নিজেরা সরকার না হলেও বাংলাদেশের সব থেকে জনসমর্থিত জনগণের সরকার। সুতরাং সে ভুল করলে আমাদের গায়ে তো এসে দাগ লাগে। দেখেন একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান হলো, এটা তো এখন মেন্টালি নিতে পারে না। মানে ধরেন আমি কম্পিট করলাম না ঢাকাতে, তো সামওয়াট মানে কেউ কি কম্পিট করবে না? এই কথাটা তো সেরকম। শেখ মুজিবুর রহমান যখন 73-এর নির্বাচনে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে যিনি কম্পিট করেছিলেন আপনি জানেন কিনা, তাকে গুম করা হয়েছিল কিছুদিন। জাহিদ সাহেবেরা মন্ত্রী হিসেবে সর্বশেষ যখন সম্ভবত 2006 বা 2007 মন্ত্রী ছিলেন, বলেন তো তার কয় বছর পর তাদেরকে ফাঁসি দেওয়া হলো? তাদের মন্ত্রণালয় একটা পয়সার দুর্নীতি বের করতে পারে নাই, তাদের সন্তানরা তাদের জানাজাটা পর্যন্ত করতে পারে নাই। প্রথম আলোর প্যারালাল কাছাকাছি একটা পত্রিকা কি আমরা দাঁড় করাইতে পারছি? হবে। আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে, আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে। ইনসাফ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায় তাহলে 80% ইসলাম তো এমনিতেই কায়েম হয়ে যায়। বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে। এই চট্টগ্রামের সন্তান হাবিলদার রজমালির নাম কেউ বলে না, ইতিহাস থেকে নাই করে দিয়েছে। আপনারা তার নাম শুনেছেন? সিপাহী বিপ্লবে যদি 2টা নাম থাকে, এর একটা মঙ্গল পান্ডে আর একটা হাবিলদার রজমালি। ইতিহাস পড়িও না, নতুন করে তৈরিও করি না, পাবলিকেশনও বানাই না, শুধু রাস্তা কাঁপাই দিলে হবে না ভাই। হাবিলদার রজমালি এই ব্রিটিশদের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে করতে পার্বত্য চট্টগ্রামের ঘোড়া নিয়ে ঢুকে গেছে। একটা সময় সঙ্গীহারা হয়ে গেছে, ব্রিটিশদের কাছে জীবন দিবে না, এই জন্য তিনি চিরতরে পার্বত্য চট্টগ্রামের ভিতরে ঢুকে গেছে।
গেছে আর ব্যাক করেন নাই। তিনি মনে করেছেন যুদ্ধ করতে করতে প্রয়োজনে হারিয়ে যাব, তবু আমার স্বাধীন জীবন ব্রিটিশ বেনিয়াদের কাছে খুদনা হইতে দিব না। সেই হাবিলদার